তীর্থযাত্রায় বৃষ্টির বাগদা, ভোগান্তি যাত্রীদের। বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানজট। ইউটার্নটা তো বন্ধ, ওই পাশে লোকাল গাড়িগুলোতে রাস্তাটা বন্ধ করে আছে, ওদিকে পিছনে পুরো রাস্তা রিপিট হয়ে গেছে। ওই দেখেছিলাম 1000 টাকা, এমনি সচরাচর যখন যাই বাড়িতে তখন 500 টাকা হয়ে যায়। সব জায়গাতেই 50 টাকার ভাড়া 100, 500 টাকার ভাড়া 1000। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ গেছে 6 জনের। সোমবার টাঙ্গাইলের ট্রাক উল্টে নিহত 10 জনকে নওগাঁয় দাফন। সবাই যারা দোয়া করে বাবা, এই কয়টা ছেলে যারা জান্নাতবাসী হয়, আল্লাহর কাছে দোয়া করে। সহযোগিতা না করলে কেমন করে হবে? করতে হবে, সবাই করতে হবে। সারা দেশে কুরবানির পশুর হাটে জমজমাট বেচাকেনা। কামারপল্লীতে দম ফেলার ফুরসত পাচ্ছেন না কারিগররা। হাম ও উপসর্গে প্রাণ গেল আরো 10 জনের। নতুন রোগী ভর্তি 1136 জন। ছোঁয়াচে রোগটির ভয়াবহতা বাড়তে থাকায় অভিভাবকদের মাঝে উদ্বেগ। সুন্দরবনের মহেশ্বরীপুর যেন আরেক জঙ্গল সলিমপুর। বনে ঢুকতে নিতে হয় দস্যুদের অনুমতি। চাঁদা না দিলে নেমে আসে বর্বর নির্যাতন। 2 জন যায়, 3 জন যায় নৌকায়, একজন করে উঠাই নিয়ে। আমাদের 20,400 টাকা নেবে না, তো এইটা আমরা এই কামাই করে আনবো না তাদের দেওয়া। নরসিংদীতে ব্রহ্মপুত্র নদ দখল করে দোকান নির্মাণ। বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। ইউনিয়ন ভূমি কর্মকর্তার যোগসাজশের অভিযোগ। বিরতিহীন সংবাদ সারা দেশে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। পরিবার পরিজন নিয়ে একসাথে ঈদ উদযাপন করতে যে যেভাবে পারছে বাড়ির পথ ধরেছে। মহাসড়কগুলোয় যানবাহনের চাপ বেড়েছে। বাসের সিট না পাওয়া আর খরচের কথা চিন্তা করে ট্রাক পিকআপের ঝুঁকি নিয়েই অনেকে চড়ে বসেছেন। আর এই ভোগান্তি আরও বাড়িয়েছে বৈরী আবহাওয়া। ঝড়ো বাতাস আর বৃষ্টিতে বৈরী আবহাওয়া, তারপরও যেতে হবে বাড়িতে। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে সব বাধা বিপত্তি পেরিয়ে ছুটছে মানুষ। ঘরমুখো মানুষের এই চাপ প্রতিটি সড়ক মহাসড়কে। যেখানে সেখানে যাত্রী ওঠানামা, বিশৃঙ্খল চলাচল আর বিকল গাড়ির কারণে পথের ভোগান্তি বেড়েছে বহুগুণ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বেশ কিছু পয়েন্টে যানজটে নাকাল হতে হয় যাত্রীদের। চন্দ্রা পয়েন্টে গিয়ে থমকে যাচ্ছে গাড়ির গতি। কোনো মতে এলেঙ্গা পৌঁছালে যমুনা সেতুতে ওঠার আগে আরেক দফা যানজটে পড়তে হয় উত্তরাঞ্চলগামী যাত্রীদের। বৃষ্টি আর যানজটের সাথে যোগ হয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। ইউটার্নের ওই পাশ দিকে যত লোকাল গাড়িগুলো আছে, যারা কি দূর দূরান্ত যাওয়ার জন্য আসছে, এরা পুরো রাস্তা বন্ধ করেছে। ওখানেই পুলিশ প্রায় 4 জন দ্বারা। এমনি সচরাচর যখন যাই বাড়িতে তখন 500 টাকা হয়ে যায়, 500, 450। আর ঈদের সময় 400-500 টাকা করে বেশি লাগে। সব জায়গাতেই 50 টাকার ভাড়া 100, 500 টাকার ভাড়া 1000, 1500 টাকা করে এইভাবে নিয়ে আমরা সাধারণ জনগণ ভোগান্তির মধ্যে আছি। আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা কাজ করতেছি। আমাদের হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, এপিবিএন সবাই মিলে কাজ করছি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে বোর্ডবাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপে ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থাপনা। থেমে থেমে চলতে হয় এই পথে। যাত্রীদের অভিযোগ, প্রতিটি বাসেই 2 থেকে 3 গুণ ভাড়া বেশি নেওয়া হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই ট্রাক পিকআপে চড়ে রওনা হন গন্তব্যে। 700 টাকা চাচ্ছে, 200 টাকার ভাড়া। 600 টাকার উপরে টিকিট বেচতে পারে না, এই গাড়ি 1500 টাকা। কোন হিসাবে না? আমাদের কথা সাধারণ জনগণ ঈদের সময় বাড়িতে যাবে, এরা 500 টাকা 700 টাকা দিবে, কিন্তু এরা তো 700 টাকা থেকে 1500 টাকা দিতে পারবে না। এমন দেখা যাচ্ছে গাড়ি নাই, বিভিন্ন মহল্লার ভিতরে গাড়ি আটকে রাখছে তারা। গাড়িগুলো দেখা ছাড়তেছে না। প্রশাসনের লোক আছে কিন্তু সঠিকভাবে পদক্ষেপ হচ্ছে না। কোনো গাড়ি নাই এখানে। ম্যাজিস্ট্রেট যাওয়ার পরে একটা করে গাড়ি ঢুকাইবে, একটা করে গাড়ি ঢুকায় আর যাত্রী ভরাইতেছে। বেতন বোনাসের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পরে পুলিশ প্রশাসন ও চৈতি গার্মেন্টস কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে স্বস্তি দক্ষিণের রুটে। পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নেই বাড়ি ফিরছেন যাত্রীরা। যারা পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট হয়ে বাড়ির পথ ধরেছেন, তাদের পড়তে হয় বৈরী আবহাওয়ার কবলে। ঝড় বৃষ্টিতে দফা দফায় বন্ধ হয়ে যায় লঞ্চ ও ফেরি চলাচল। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
মহাসড়কের চিত্র দেখব, আমাদের দুইজন সহকর্মী অপেক্ষা করছেন। একজন আছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায়, তার কাছে আগে যাচ্ছি। সহকর্মী মাহফুজুর রহমান নিপু, যেহেতু বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে আর কিছুক্ষণের মধ্যে, মহাসড়কে যান চলাচলের অবস্থা কেমন দেখছেন? ঘরমুখ মানুষের সাথে তো কথা হচ্ছে নিশ্চয়ই, কি বলছেন তারা? বৃষ্টি চিত্র কিন্তু আগের মতোই রয়েছে, অর্থাৎ এই চন্দ্রা পয়েন্টেতে যানবাহনের বেশ চাপ রয়েছে। আগে শুধু যানবাহনের চাপ ছিল, এখন কিন্তু যাত্রীদেরও বেশ চাপ রয়েছে। যদি একটু দেখাতে চাই, এই যে চন্দ্রার যে পয়েন্টটি রয়েছে, এই পয়েন্টে দুটি সড়ক দিয়ে সে মিলিত হয়েছে, অর্থাৎ একটি গাজীপুর হয়ে একটি সাভার হয়ে। এই দুটি সড়কেই কিন্তু এখন যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। দুটি মিলিয়ে প্রায় 15 কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এই কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চেষ্টা করছেন যে জটলা কিভাবে কমানো যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ করছেন, এমনকি জানিয়েছেন। আপনাকে একটু দেখাই যে একটি লেন রয়েছে যেটি পরিবহনের দখলে, অন্যটি লেন কিন্তু এখন যাত্রীদের দখলে, অর্থাৎ যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত পরিবহনটি পাওয়ার জন্য, কিন্তু তারা পাচ্ছেন না। তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে কয়েকটা যানবাহন পাওয়া যাচ্ছে তারা সেসব পরিবহন ভাড়াগুলো বেশি হাঁকাচ্ছে। এই জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন যে আরো একটু সস্তাতে কিভাবে তাদের গন্তব্যে পৌঁছানো যায় সেই বিষয়টি মাথায় রাখছেন। কেউ কিন্তু আবার ঝুঁকি নিয়ে ট্রাকে করে ফিরছেন বাড়িতে, এবং খোলা ট্রাকে করে, মালবাহী ট্রাকে করে, যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু তারা ফিরে যাচ্ছেন। তো এই চন্দ্রাতে প্রতি বছরের মতো এবারও যে দুটি অভিযোগ থাকে যাত্রীদের, এবারও কিন্তু তার ব্যক্ত ঘটেনি। এবারও যে বাড়তি ভাড়া নেওয়ার বিষয়, সেই চিত্র আসলে পাল্টায়নি, দেখছিলাম সেটি। নিপু, ধন্যবাদ। আমরা এ পর্যায়ে গাজীপুরে যাব। সহকর্মী পলাশ প্রধান অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যেসব পয়েন্টে যানজট ছিল সেগুলোর কি অবস্থা পলাশ, তা তো জানাবেন। পাশাপাশি আমরা চন্দ্রা এলাকায় দেখছিলাম যে অনেকেই যানবাহন পেলেও বাড়তি ভাড়া আদায়ের একটি অভিযোগ পাওয়া যাচ্ছে। সেই চিত্র আসলে আপনি যেখানে আছেন সেখানে কোনো পরিবর্তন আছে কিনা? আসলে একই চিত্র এবং একই অভিযোগ করা হচ্ছে। বিভিন্নভাবে সরকার থেকে আমরা বিভিন্ন পরিবহনে দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে তারা কমে ভাড়াতে তারা যাচ্ছে, এতে করে কিন্তু তাদের যে ঝুঁকিটি রয়েছে সেই ঝুঁকি কিন্তু রয়েছে। এবং আমরা দেখছিলাম যে পুলিশ প্রশাসন অর্থাৎ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জেলা পুলিশ কিন্তু বারবার কিন্তু তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে এই ঝুঁকি নিয়ে যেন তারা যেন তাদের গন্তব্যে না যাওয়া হয়। কিন্তু পক্ষান্তরে তারা কিন্তু ঠিক আমাদের সামনে কিন্তু প্রশাসনের কাছ থেকে বলা হয়েছে যে 500 টাকার যে বাড়াতি রয়েছে সেখানে তাদের কাছ থেকে 1500 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে, যে কারণে এই ঝুঁকি নিয়ে তাদেরকে যেতে হচ্ছে বা যাচ্ছে। আর আমি যদি যানজট কথা বলি সেক্ষেত্রে বলবো গাজীপুরের বোটবাজার, চান্দনা চৌরাস্তা এবং বাইপাস যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় কিন্তু প্রায় কয়েক কিলোমিটার কিন্তু এই তীব্র আকার ধারণ করেছে। আমরা দেখেছি বেশ 1 ঘন্টা তীব্র আকার ধারণ করেছে, 1 ঘন্টা যেমন হয়েছে। এটি আসলে কিন্তু বাড়ছে যানজটের যত্ন দেখেছি। সবচেয়ে বেশি চাপ রয়েছে গাজীপুর চৌরাস্তা যাত্রীদের, সেখানে কিন্তু এত পরিমাণের যাত্রী, সেই যাত্রীরা কিন্তু আসলে তাদের যে নির্ধারিত যে পরিবহনটি রয়েছে সেই পরিবহন কিন্তু পাচ্ছে না। এতে করে কিন্তু তারা, আমরা দেখছি যে গরুবাহী যে ট্রাকগুলো ছিল সেই ট্রাক যোগে তারা তাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছে। আমরা যদি একটু চিত্র দেখানোর চেষ্টা করি, এখানে রয়েছে নিচে এবং উপরেও কিন্তু বেশ লম্বা জটলা রয়েছে তাদের গন্তব্য যাওয়ার জন্য। তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা এভাবে কিন্তু আসলে তারা বলছে আজকে তারা তাদের গ্রামের বাড়িতে যাবে, পরিবার পরিজনের সাথে ঈদ করবে, যে জন্য কিন্তু গরুবাহী ট্রাকে করে ঝুঁকি নিয়ে তাদের গন্তব্যে যাওয়া রওনা দিয়েছে। বিস্তারিত করে জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ পলাশ। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে বরিশালের গৌর নদীতে বাস চাপায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী স্বামী, স্ত্রী ও শিশু সন্তানের। পুলিশ জানায় স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেলের গৌর নদী থেকে উজিরপুরের দিকে যাচ্ছিলেন ফিরোজ মাহমুদ। পথে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় যানজটের কারণে মোটরসাইকেল থামা অবস্থায় ছিল। একটি বাস পেছন থেকে চাপা দেয় মোটরসাইকেলটিকে। ঘটনাস্থলেই 3 জন মারা যান। পরে বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে। এদিকে সাতক্ষীরার তালায় কভার্ড ভ্যান চাপায় মারা গেছেন মোটরসাইকেলের 2 আরোহী। ফায়ার সার্ভিস জানায় সকালে প্রসাদপুর গ্রামের নাসিম ফকির ও মেহেদি হাসান মোটরসাইকেলের তালা থেকে চুকনগর যাচ্ছিলেন। পথে তেঁতুলিয়া এলাকায় পৌঁছালে কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নাসিম মারা যান।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি মারা যান। এছাড়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণ গেছে। সোমবার টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর 10 জনের দাফন সম্পন্ন হয়েছে। সকালে মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি ডেবরা গ্রামের 6 জনের জানাজা শেষে দাফন হয়। এর আগে রাতেই পার্শ্ববর্তী পাকুড়িয়া গ্রামের সহোদর মাইনুল ও গিয়াসউদ্দিন এবং মসজিদপুর গ্রামের মইনুরের দাফন হয় পারিবারিক কবরস্থানে। আরেকজনকে দাফন করা হয় নিয়ামতপুরে। সোমবার রাতেই মরদেহবাহী অ্যাম্বুলেন্সগুলো গ্রামের বাড়িতে পৌঁছায়। এদিন ভোরে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার সরাতুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রড বোঝা একটি ট্রাক উল্টে গেলে ঘটনাস্থলেই 15 জন মারা যান। পরিবারের সাথে ঈদ করতে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন তারা। নিহতদের মধ্যে 10 জনের বাড়ি নওগাঁয়। মান্দা উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান জানিয়েছেন, নিহতদের দাফনের ব্যয় বাবদ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে 25,000 টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। সবাই যারা দোয়া করে বাবা, এই কয়টা ছেলে যারা জান্নাতবাসী হয়, আল্লাহর কাছে দোয়া করে বাবা রে। সহযোগিতা না করলে কেমন করে হবে? করতে হবে, সবাইই করতে হবে। প্রশাসনের লোক আছে, চেয়ারম্যান আছে, এমপিরা আছে, ওরা অবশ্যই দেওয়া লাগবে, দেখতে হবে। জমে উঠেছে কুরবানির হাট, ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর। আমরা এ পর্যায়ে খুলনার একটি হাট থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনবো। সহকর্মী শেখ আল এহসান অপেক্ষা করছেন। এহসান, যেহেতু বেলা পড়ে যাচ্ছে আর একদিন বাকি কুরবানি ঈদের, বেচাকেনা কেমন দেখছেন? দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ কি প্রতিক্রিয়া জানাচ্ছেন জানতে চাই। জমজমাট বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু এখন শেষ মুহূর্তের কোরবানি পশুর হাটে সেই এটাই শুরু হয়েছে। ক্রেতা বিক্রেতার সমাগমে পুরো হাটটা ভরে গেছে। যে পরিমাণ গরু আসছে ঠিক একই পরিমাণ ক্রেতাও কিন্তু আসছে। মানুষ কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে, আবার দরদাম হচ্ছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে মাঝারি টাইপের গরুর চাহিদা সবচেয়ে বেশি, বড় গরুর একটু চাহিদা কম। আমরা একটু দু একজনের সাথে কথা বলতে চাই। এখানে আছেন একজন, আমরা একটু শুনতে চাই কি ধরনের গরু আসলে আপনি পছন্দ করছেন? আমরা একটু দেশি বা বেশি ক্রস টাইপের গরু এটাই পছন্দ বেশি। তা গরুর সমারোহ বেশ মনে হচ্ছে, আর গতবারের মতোই মনে হয়। দাম কি আগের তুলনায় বেশি না কম? স্বাভাবিক মনে হচ্ছে, খুব বেশি দাম আবার একেবারে কমও না, খুব বেশিও না, মনে হচ্ছে আয়ত্তের ভিতর গতবারের মতোই। তো সব মিলে শুনছিলেন মানে একই রকম দাম আছে এরকমটাই বলছিলেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, যিনি গরুর নিয়ে এসেছেন বিক্রির উদ্দেশ্যে, তার সাথে একটু কথা বলতে চাই। গরুর দাম কেমন আছে, মানে ক্রেতারা কেমন মনে হচ্ছে? এবার দাম খুব কম বলতেছে, আর ক্রেতা আগের মতো সেরকম নেই, গত বছরের তুলনায় এবার অনেক কম। এর কারণটা কি? কারণটা তো সব মালের দাম বেশি, এদিকে গরুর দামও কমে বেচতে না, কাজে সম্ভবত ওই কারণে এটা কম। বড় গরু না ছোট গরু, কোনটা মানুষ বেশি পছন্দ করছে? বর্তমান ছোট গরুই পছন্দ করছে মানুষ বেশি। বৃষ্টি বলছিলাম যে এই বাজারে 12টার দিকে কিন্তু একটা বেশ ঝড় বয়ে গেছে, কালবৈশাখী ঝড়, কিন্তু তারপরেও বাজারে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি কিন্তু খুবই বেশি এবং মানুষ আসছেন গরু কিনতে। দেখছিলাম আমরা। এহসান, ধন্যবাদ অনেক। এবারের ঈদ বাজার ও পশুর হাট অন্যবারের তুলনায় নিরাপদ রয়েছে বলেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে কুমিল্লা নগরীর নেউরা কুরবানির পশুর হাট পরিদর্শন করে মন্ত্রী বলেন, প্রান্তিক খামারি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত কুরবানির পশু বেচাকেনা যেন নিরাপদ হয় সেজন্য সরকার সব ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অনিরাপত্তা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান মন্ত্রী। আরও বলেন, বাজারগুলোতে ভেটেরিনারি টিম রাখা হয়েছে, পাশাপাশি চাঁদাবাজি ঠেকাতেও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। বাংলাদেশের কৃষকেরা এই গরুগুলি, গরু বলেন, ভেড়া বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, এরাই লালন পালন করে। সো বছরের একটা বড় আয়ের উৎস এই প্রান্তিক পর্যায়ে কৃষকদের। কুরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন জেলার কামারপল্লীগুলোতে এখন দিনরাত কর্মব্যস্ততা। ঈদুল আজহাকে ঘিরে প্রাণ ফিরে পেয়েছে ঐতিহ্যবাহী এই শিল্প। কেউ আগুনে লোহা দিচ্ছেন, কেউ চিমটা দিয়ে গলিত লোহা ধরে রাখছেন, আবার কেউ হাপড় টেনে আগুন আরও জ্বালিয়ে তুলছেন। এই মৌসুমের আয় দিয়েই অনেক পরিবার বছরের বড় একটি অংশের খরচ চালায়। তবে বাড়তি কাজের এই মৌসুমেও কামারদের ভাবাচ্ছে কয়লা, কাঁচামালের দাম বৃদ্ধি, দক্ষ শ্রমিক সংকট আর প্রশিক্ষণের অভাব। হাপুরের বাতাসে গনগনে হয়ে উঠছে চুল্লি।
কয়লার আগুনে দগদগে লোহা, হাতুড়ির আঘাতে সেই লোহা রূপ নিচ্ছে দা, বটি, ছুরি, চাপাতিতে। রূপগঞ্জের শতবর্ষী ইছাপুর বাজার জুড়ে সারি সারি কামারের দোকান, চারদিকে শুধু টুংটাং শব্দ আর ব্যস্ততা। শরীর জুড়ে ঘাম, মুখে কালির ছাপ, তবু থামছে না কাজ। বছরের অন্যান্য সময় কাজের তেমন চাপ না থাকলেও এখন কামারদের দম ফেলার ফুরসত নেই। সারা বছর বেকার সময় পার করতে হয়, ঈদ আসলে একটু চাপ বাড়ে, কিন্তু এই বছর তেমন বেচা কিনা নাই। গরু ছাগল কুরবানি দিচ্ছে, এর যা দামের হিসাব নাই, যেটা দাম দিয়ে কিনে আনিচ্ছি, কিন্তু কামারের কাছে চাইছে 1000 টাকার কাম, থালা দিয়ে দিচ্ছে 500 টাকা। কাপড়টি দাঁড়াইতে আসছি আর কি, প্রতি বছরই লাগে তো এমনি কিনতে আইছি এবং দাঁড়াইতে আইছি আর কি। এরা বুঝ মতন রাহে দামাদামি কইরা এর কাছে জিনিস নেওয়া যায় না। একই চিত্র গোলাকান্দাইল, কয়েতপাড়া, ভুলতা, রূপসী ও মুরাপাড়া এলাকার কামার পট্টিগুলোতে। কামাররা বলছেন বর্তমানে ভালো মানের কয়লার কিছুটা সংকট, দামও বেড়েছে কয়েক গুণ। তার উপর আধুনিক যন্ত্রপাতি ও কারখানায় তৈরি সরঞ্জামের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকাও কঠিন হয়ে পড়েছে। 10 টাকার কাম 5 টাকা হইলে করো, নাইলে নাই, তো ঠেকা কাম তো করাই লাগবে। আমরা মোটামুটি আগে ভালো করতাম, এখন অন্য কিছু মিশিয়ে বাইরে নেই, আমরা একটু ইয়ে করে গেছি কম চলের। নরসিংদীর কামারশালাগুলোতে কোরবানির ঈদকে সামনে রেখে এমন কর্মব্যস্ততা। দা, চাপাতি, ছুরি, বটি, কাটারি, কুড়াল থেকে শুরু করে হাড় কাটার ভারী সরঞ্জাম সবই তৈরি হচ্ছে আগুন আর হাতুড়ির আঘাতে। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। বর্তমানে গত বছর যে রেটটা ছিল এখনো বর্তমানে ওইটাই বহাল আছে, কিন্তু আমাদের লোহার দামটা একটু বেশি, কয়লার দামটা একটু বেশি। কষ্ট হইব, দুইজনের বেতন আছে 2000 টাকা, 1000 টাকা হাজিরা, 1 টাকা দিয়া আঙ্গার কয়লা লোহার টাকা বাদটা, খরচের টাকা বাদটা পরে না আমার রোজ। কাস্টমার আইয়া আমার নয় একদম কইবো, আরেক দোকানও গেলে আরো কমে করে লাই, আরেক দোকানও গেলে আরো কমে করে লাই। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে কামারসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একটি প্রকল্প চালু আছে, যার মাধ্যমে বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষদের প্রশিক্ষণের পাশাপাশি আধুনিকীকরণের জন্য অনুদান দেয়া হচ্ছে। তাঁতি, জেলে, এই টাইপের মানুষজনকে হচ্ছে আমরা তাদের পেশায়, সেই পেশার উৎকর্ষ সাধনের জন্য প্রশিক্ষণটা দিয়ে থাকি। দক্ষতা বাড়ানোর জন্য যে আধুনিক যন্ত্রপাতি আছে সেইটা কেনার জন্য আমরা তাদেরকে 18,000 টাকা করে অনুদান দিয়ে থাকি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জামালপুরের দেওয়ানগঞ্জে কুরবানির পশুর হাটে মহিষের আক্রমণে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 2 জন প্রাণ হারালেন। পুলিশ জানায় রোববার দুপুরে সানন্দবাড়ি হাটে হঠাৎ একটি মহিষ কয়েকজনকে আক্রমণ করে বসে। এ সময় রুহুল আমিন, মুজিবুর রহমান সহ 6 জন আহত হয়। হাসপাতালে নেয়ার পথে রুহুল মারা যান, আর চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় হাসপাতালে মৃত্যু হয় মুজিবুরের। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। হাম ও উপসর্গে মৃত্যু বাড়ছে। 24 ঘন্টায় আরও 10 জনের প্রাণ গেছে। দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 1136 জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেলে 16 জন ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 29 জন। মোট চিকিৎসাধীন 62 জন। ছোঁয়াচে রোগটির উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সিলেটে ভর্তি হয়েছে 58 জন এবং বিভিন্ন হাসপাতালে এখনও 229 জন চিকিৎসাধীন। এছাড়া বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে। মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। তাপ আছেন, জ্বর আছেন, কাশি আছেন, কাশি থেকে মনে হইলো জ্বর বাড়ি গেছে, শরীর কিতা বাড়ি গেছে। বাড়ানোর পরে আমরা 3 দিনে যাই ভর্তি হওয়ার, 7 দিন হয়ে গেছে। শরীরের অবস্থা তো খালি কিচ্ছু খায় না। জ্বর আসলো আর লাল কিতা কিতি বাড়াইছিল, কি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন বাংলাদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, এত স্বাধীনতা অন্য কোনো জায়গায় খুব কমই দেখা যায়। ঝিনাইদহে এমনটা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে মন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন না হলে রাষ্ট্রপক্ষ এত মামলায় হেরে যেত না। দেশে 45 লাখ মামলা বিচারাধীন রয়েছে। জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিচারক ও আইনজীবীর সংখ্যা কম থাকায় মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা দেখা দেয়। আরও বলেন, শিশু রামিসা হত্যা মামলায় ন্যায় বিচার যেন নিশ্চিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, এত স্বাধীনতা অন্য কোনো জায়গায় খুব কম উপভোগ করে।
আপনার সুপ্রিম কোর্টের বিচারকরা সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন যেখানে তাদের ট্রান্সফার, পোস্টিং, ডিসিপ্লিন কোনো কিছু সরকার হাতে নাই। প্রকৃতির অপার সৌন্দর্যের আধার বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। এই বনই হাজারো মানুষের জীবন জীবিকার একমাত্র আশ্রয়স্থল, কিন্তু সেই সুন্দরবনই এখন অনেকের কাছে আতঙ্কের। খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের মানুষের জীবন যেন এখানে থমকে আছে, কারণ সুন্দরবনের বনদস্যুদের কাছে কার্যত জিম্মি তারা। বনে মধু, গোলপাতা সংগ্রহ কিংবা মাছ কাঁকড়া ধরতে গেলে চাঁদা দিতে হয়, ঢুকতে গেলে লাগে অনুমতি। কখনো মুক্তিপণ, কখনো মারধর, আবার কখনো গুলিতে ঝরে যাচ্ছে মানুষের স্বপ্ন আর জীবিকা। এ যেন আরেক জঙ্গল সলিমপুর। ভয় আর নীরবতার এক জনপদে গিয়ে মানুষের বেঁচে থাকার সেই নির্মম গল্প নিয়ে ফিরেছেন সহকর্মী শেখ আল এহসান। ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী আমির সোহেল। কয়রার মহেশ্বরীপুর গ্রামের আজমসানা, পাশ দিয়ে বয়ে গেছে কয়রা নদী, অন্য পাশে সুন্দরবন। এই বনই আজমসানার জীবিকার প্রধান উৎস। গ্রামের প্রায় ৯০% মানুষই জীবিকা নির্বাহ করেন মাছ কাঁকড়া ধরে এবং মধু গোলপাতা আহরণ করে। নৌকা, নদী আর প্রাকৃতিক পরিবেশ দেখে মনে হতেই পারে এখানকার মানুষ খুব সুখেই আছেন, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে আতঙ্ক, ভয় আর দীর্ঘশ্বাস। নদীর পানিতে নামার আগেই চাঁদা দিতে হয় কমপক্ষে 3টি বাহিনীকে, না দিলে অপহরণ, নির্যাতন, এমনকি মৃত্যুর ভয়ও আছে। কিটাকার মারবে, কিটাকার বাঁচাবে, কেউ কখনো ক্ষতি পারে না। এই জন্য এলাকার লোকজন ওই মাছটাকেও মারতে পারে না, জাতি পারে না, এই ভয়তে ভয়তে যায়। এতে কিছু টাকা নিয়ে ওরা ছেড়ে দেয়, আবার যায় তো সেই সাহসে। আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে মানে এই জোয়ারের পানিতে লুকু দিলে আমার টাকা চাঁদা নিয়ে গাড়িতে। আমার জন্মের থেকে দেখে আসছি যে জলদস্যু মুক্ত না, যুক্ত এলাকা আমাদের এখানে জলদস্যু এক পর্ব শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন করে আরেক পর্ব নতুন করে এই জলদস্যুর কাজে ভর্তি হচ্ছে। জলে কুমির, ডাঙ্গায় বাঘ, এই বাস্তবতা সঙ্গী করেই জীবিকার খোঁজে বনে যান বনজীবীরা। কিন্তু বাঘ কুমিরের চেয়েও বড় আতঙ্ক এখন বনদস্যু। স্থানীয়দের ভাষ্য, দস্যুদের হাতে পড়লে বিকাশ খরচ সহ একজনের মুক্তিপণ গুনতে হয় 20,400 টাকা। জলদস্যুরা এরা ধরি আমাদের 20,400 টাকা নেবে না, তো এইটা আমরা এই কামাই করে আনবো না তাদের দিয়ে আসবো। 2জন যায়, 3জন যায় নৌকায়, একজন করে উঠাই নিয়ে আর 2জন বাড়িতে দেয়, আর যারা 2জন হয় তাদের একজন উঠে আরেকজন বাড়িতে দেয়, যা বাড়ির থেকে টাকা নেয়। মুক্তিপণ না দেওয়ার খেসারত বয়ে বেড়াচ্ছেন হান্নান সর্দার। তার পায়ে গুলি করে বনের মধ্যেই ফেলে রেখে যায় দস্যুরা। পরবর্তীতে হান্নান সর্দারের একটি পা হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিতে হয়েছে। এই বাগান থেকে আমাদের ডাক দেওয়ার পরে আমাদের ধরে নিয়ে ওপাশে গেছে, ওপাশে যাওয়ার পরে এই বাগানের উপরে ওপাশে গেছে, যাওয়ার পরে আমার কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ চাই, আমি দিতে পারিনি। না দেওয়ার পরে আমার গাছের সঙ্গে বাইন্ধে আমার গুলি করেছে। অনুসন্ধানে জানা গেছে বর্তমানে সুন্দরবনে 8-10টির বেশি বনদস্যু বাহিনী রয়েছে। এর মধ্যে অন্তত 3টিতে 25 জনেরও বেশি সদস্য রয়েছেন মহেশ্বরীপুর গ্রামের যুবকরা। দুর্ধর্ষ দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম, সেকেন্ড ইন কমান্ড আফজাল হোসেন সহ 18 সদস্যের 16 জনই এই গ্রামের। বড় জাহাঙ্গীর বাহিনীতে আছেন আরও অন্তত 4 জন। এই গ্রামেরই আলামিন নামের একজন নিজের নামে আরেকটি বাহিনী গড়ে তুললেও তিনি নিখোঁজ হওয়ার পর বাহিনীর সদস্যরা ছড়িয়ে পড়েন অন্য বাহিনীতে। গ্রামবাসীর অভিযোগ, বনদস্যুদের অবস্থান, চলাচল, এমনকি কারা তাদের সহযোগিতা করছে, এসব তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর জানা, কিন্তু প্রতিকার নেই। বনদস্যুদের নিয়ন্ত্রণ করতেছে, তাও আমার এই এলাকার লোক, আসলে তাদের নাম আমি এখন বলতে পারবো না, বললেও আমার অসুবিধা। পুলিশের সাথে যোগাযোগ করলে পুলিশের সাথে আমরা তো বললে তো সমস্যা নাই, কিন্তু পুলিশ তো গিয়ে ডাকাত, প্রশাসন বা কোস্টগার্ড গিয়ে ডাকাত ধরতে পারবো না। তবে পুলিশের দাবি, বনদস্যুদের তৎপরতার কথা শুনলেও কোনো ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ করেননি। যেহেতু আমাদের পর্যাপ্ত নাই, নৌপথে আমাদের টহলের ব্যবস্থা নেই, এ কারণেই আমরা মূলত এই জায়গাটাই সফল হতে পারি নাই এখনো পর্যন্ত। হয়তো বা যৌথ টহল দিতে পারলে বা আমরা সুন্দরবনে বিভিন্ন অভিযান পরিচালনা করতে পারলে যৌথভাবে নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়, বনরক্ষী এদের সমন্বয়, তাহলে আমরা হয়তো এখানে ভালো করতে পারবো। পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে গঠিত খুলনা 6 আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদকে পাওয়া যায় মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদে। তার কাছে বনদস্যু দমনের বিষয় জানতে চাওয়া হয়।
রাজনৈতিক নেতৃবৃন্দকে বলেছি যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্রছায়ায় সন্ত্রাসীরা যেন এই কাজের সাথে জড়িত না থাকে এবং প্রশাসনকে বলেছি যে সন্ত্রাসীর সাথে ন্যূনতম আপনাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। অতএব এটা আমার পক্ষ থেকে আমি সব জায়গায় এটা বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করি অল্প সময়ের ব্যবধানে আমরা মানুষকে নিরাপদে রাখতে পারব। সুন্দরবনের প্রায় সবকটি বাহিনীর আত্মসমর্পণের পর কিছুটা স্বস্তি ছিল, কিন্তু আবারও দস্যুদের দৌরাত্ম্য। কবে মুক্তি মিলবে প্রশ্ন এখানকার মানুষের। শেখ আল এহসান, যমুনা নিউজ, কয়রা, খুলনা। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাটে নদ দখল করে অবৈধ দোকান নির্মাণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। অভিযোগ রয়েছে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও বাজার কমিটির সমন্বয়ে নদ দখল করে তৈরি হচ্ছে এসব ভিটা, যা বিক্রি হচ্ছে ৩-৪ লাখ টাকায়। অবৈধ এসব দোকান তৈরির ফলে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। নদ দখল করে নির্মিত হচ্ছে একের পর এক দোকান, আর এসব দোকান প্রতি নেওয়া হচ্ছে 4 থেকে 5 লাখ টাকা। নরসিংদীর শেখেরচর বাবুরহাট দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার। দেশীয় কাপড়ের সিংহভাগ চাহিদা পূরণ করা এই বাজারে দোকানের সংখ্যা 5,000-এর বেশি। এই বিশাল বাণিজ্যের আড়ালে চলছে নদ দখলের মহোৎসব। অভিযোগ উঠেছে সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের ভূমি কর্মকর্তা আলমগীর হোসেন ও বাবুরহাট বণিক সমিতির সভাপতি বোরহান উদ্দিনের সমন্বয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদ দখল করে গড়ে উঠেছে কয়েক ডজন দোকান। এসব দোকান থেকে চক্রটি হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা, আর সরকার হারাচ্ছে রাজস্ব। বাংলাদেশ নতুন প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্য জায়গায় নদী খনন করতেছে, সেখানে আজকে এখানে নদী ভরাট করে এখানে বণিক সমিতির সভাপতি বোরহান উদ্দিন এর নেতৃত্বে এই সমস্ত ঘরগুলো উঠাচ্ছে। আসলে ওই যে বণিক সমিতি আছে, বাজার কমিটি আছে, বাজার কমিটি তৈরি করছে। ওকে একজন এটাতে কইছে করেন, কারা এটা? এটা হলো আপনার শাকিল ভাই। এসব বিষয়ে ভূমি কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, আর বণিক সমিতির সভাপতি বলছেন তার অনুপস্থিতিতে তৈরি হয়েছে এসব ভিট। আমার বিরুদ্ধে অভিযোগ করে তাইলে মনে করেন যদি সুনির্দিষ্ট অভিযোগ আপনারা পান তাইলে আপনারা নিউজ করেন, সমস্যা নাই। কিন্তু এখানে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া আমি কোনো স্টেটমেন্ট দিতে পারবো না। আমরা নিশ্চিত দিই নাই, আমি আসছিলাম না, আমি কক্সবাজার গেছিলাম, বাজার সৃষ্টি হওয়ার পর থেকে এই অবস্থা হয়। এই 5 বছর পর এই দল ক্ষমতা এলে এই সরকার ভাঙে, আবার 2-3 মাস গেলে আবার ব্যবসায়ীরা দোকানে বেড়ে। নদী দখলের বিষয়ে খোঁজ খবর নিয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। অবৈধ দখল বলি বা অবৈধভাবে কোনো কাজ করা, এটির বিরুদ্ধে কিন্তু প্রশাসন কিন্তু বদ্ধপরিকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। আপনি যে বিষয়টি বললেন যে তদন্তপূর্বক ব্যবস্থা জানি। সরকার প্রতি বছর 1 কোটি টাকা রাজস্ব আয় করে এই হাট থেকে। অসাধু এই চক্র থেকে হাট ও নদ রক্ষার দাবি ব্যবসায়ীদের। তাপস সরকার, যমুনা নিউজ।